এখনও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের আগুন, উদ্ধার ৪৫। ওসমান হাদির বাড়ির জানালা ভেঙে চুরি। জানাবো গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন। এবং সর্বশেষ জানাবো বিএনপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগের স্তূপ, অর্ধশতাধিক নির্বাচনী আসনে কোন্দল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। এখনও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের আগুন, উদ্ধার ৪৫। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামে ১২তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এ সময় ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামের একটি ১২তলা ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে কেরানীগঞ্জ সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ৮:৩০টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এ পর্যন্ত মোট ৪৫ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ওসমান হাদির বাড়ির জানালা ভেঙে চুরি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন এভারকেয়ার হাসপাতালে। ঠিক এমন পরিস্থিতিতে ঝালকাঠির নলছিটিতে তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে। ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসায় কেউ না থাকা সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত। সিসিটিভির ফুটেজে মাস্ক পরিহিত এক যুবককে দেওয়াল টপকে কার্যালয়ে ঢুকতে ও বের হতে দেখা যায়। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরিহিত এক যুবক গেটের পশ্চিম পাশে দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যে আগুনের রশি দেখা যায়। এরপর ওই যুবক গেট টপকে বের হয়ে যায়। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে অথবা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভেতরে আমাদের দারোয়ান হামিম ঘুমিয়েছিল। সে টের পেয়ে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যায়। এরই মধ্যে ২০০৮ ও ৯ সালে ভোটারদের দ্বিতীয় ফর্ম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ, সিপিইউ সহ কিছু সরঞ্জামও পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় লাগেনি। তিনি আরও বলেন, খবর পেয়ে আমি ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ কার্যালয়ে এসে আগুনের ঘটনা দেখি। পরে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন। তারা নিয়মিত নিরাপত্তা জোরদার করবেন বলে জানিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। বিএনপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগের স্তূপ, অর্ধশতাধিক নির্বাচনী আসনে কোন্দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে অর্ধশতাধিক আসনে কোন্দল জটিলতা আরও বাড়ছে। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একাট্ট হয়েছেন দলীয় অন্যান্য মনোনয়ন প্রত্যাশী। তারা একদিকে দলের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে মাঠে আন্দোলন করছেন, অন্যদিকে ঘোষিত প্রার্থী বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ জানাচ্ছেন। এসব অভিযোগে বিগত দিনের আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয়, বয়োবৃদ্ধ, বিতর্কিত ও সুবিধাভোগী নেতাদের মূল্যায়নের প্রতিবাদ জানানো হয়েছে। ত্যাগী, যোগ্য, অপেক্ষাকৃত তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তারা। দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, আসন কেন্দ্রিক অভ্যন্তরীণ কোন্দলে তারা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন। তারা দ্বিধাবিভক্ত। এটি আগামীতে বহাল থাকলে সুবিধা পাবে প্রতিপক্ষ। কেন্দ্র থেকে কোন্দল নিরসনে কঠোর মনোভাব দেখানো হলেও তা মাঠ পর্যায়ে প্রভাব ফেলছে না। অযোগ্য ও বিতর্কিত নেতাকে মনোনয়ন দেওয়ার কারণেই এই সমস্যার সৃষ্টি। এসব মনোনয়ন বদল করা না হলে বিরূপ ফলাফল আসতে পারে বলে তাদের আশঙ্কা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তাদের ভাষ্য, দলে চিহ্নিত একটি সিন্ডিকেট ও কতিপয় জ্যেষ্ঠ নেতার কারসাজিতে অযোগ্যতার মূল্যায়ন করে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদের যারা রাজপথে ঘাম ছড়িয়েছে, রক্ত দিয়েছে, কারাগারে গেছেন, মামলার পর মামলার ভুক্তভোগী হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বাদ দেওয়া হয়েছে। অনেকাংশে নব্য আর হাইব্রিডের সঙ্গে বয়োবৃদ্ধ আর বিতর্কিতদের মনোনয়ন দেওয়া হয়েছে। এমন অভিযোগের মধ্যে ৩রা ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চট্টগ্রাম ১২ আসনে ৬৮০ জনের স্থানীয় জনপ্রতিনিধি, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেয়।
এই আসনে বিএনপি প্রার্থী এনামুল হক এনামকে পরিবর্তন করে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করার আবেদন জানানো হয়। আবেদনে নানা এনামকে চাঁদাবাজ ও বিতর্কিত হিসেবে উল্লেখ করেন। তারা জানান, এনামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। মামলা বাণিজ্য ও এস আলমের ঘনিষ্ঠ হওয়ায় তার ব্যাপারে পটিয়া পৌরসভা ও 17টি ইউনিয়ন সহ প্রতিটি গ্রামে মানুষের প্রবল আপত্তি রয়েছে। অভিযোগে আরও বলা হয়, এনাম এলাকার বালুমহাল দখল, পলাতক আওয়ামী লীগ নেতাদের সম্পদ ও ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ ও তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সমালোচিত। তিনি এলাকা জ্যেষ্ঠ বিএনপি নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এছাড়াও অবৈধ মাদক ব্যবসায়ীদের ব্যবহার করে এলাকায় মাদকের সরবরাহ ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। ফলে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে। পটিয়া উপজেলা বিএনপি নেতা মিসবাহুল চৌধুরী বলেন, এই আসনে আওয়ামী লীগ আমলে গুমের শিকার ও বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদের মতো পরিচ্ছন্ন কর্মীবান্ধব নেতাকে মনোনয়ন দেওয়া হলে আসনটি বিএনপির হতে পারত। গত 23 নভেম্বর দলীয় কার্যালয়ে দিনাজপুর 2 আসন বিএনপির সম্ভাব্য প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, তার বিরুদ্ধে দলের অপর 3 মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রশিদ কালু এবং জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় শিক্ষক নেতা অধ্যাপক মঞ্জুরুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে বলা হয়, পিনাক চৌধুরী ফ্যাসিস্ট সরকারের আমলে আরামায়েশে ব্যবসায়িক সুবিধা লাভ করেছেন। তাকে কারাবরণ করতে হয়নি। সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর সুপারিশে মামলায় তিনি ছাড়া পেয়ে যান। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেন পিনাক চৌধুরী। তার বিরুদ্ধে 5ই আগস্টের পর বিভিন্ন মিল কারখানা থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি, সংখ্যালঘু নির্যাতন, নিজ দলীয় কর্মীকে হত্যা চেষ্টা, মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও দেওয়া হয়। স্থানীয় বিএনপি নেতা ইসমাইল চৌধুরী বলেন, এই আসনে বিরল উপজেলার সবচেয়ে বেশি ভোটার। সেখানে পিনাক চৌধুরী বোচাগঞ্জ উপজেলার হওয়ায় জামায়াতের প্রার্থী এগিয়ে থাকবেন। অন্যদিকে দুর্বল প্রার্থীদের কারণেও সাধারণ ভোটারও মুখ ফিরিয়ে নিতে পারেন, যারা বিগত দিনে দলকে ঐক্যবদ্ধ রেখে আন্দোলন সংগ্রামে ছিলেন। এবং নেতাদের মধ্যে মোজাহারুল ইসলামকে মনোনয়ন দেওয়া হলে ভোটের হিসাব পাল্টে যেতে পারে, কিংবা বজলুর রশিদও কালুও যোগ্য নেতা। 29 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে 2 উপজেলা বিএনপি নেতারা লিখিত অভিযোগে বলেন, এই আসনে সম্ভাব্য মনোনয়ন প্রার্থী মুশফিকুর রহমান বিগত 17 বছর কানাডা প্রবাসী ছিলেন। 90 দশকের বয়োবৃদ্ধ এই নেতা অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। পরে দলের পরাজয় নিশ্চিত, এ নিয়ে দলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কুষ্টিয়া 4 আসনে সম্ভাব্য প্রার্থী মেহেদী হাসান রুমিকে পরিবর্তনের দাবি জানিয়ে 2 উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা লিখিত অভিযোগ করেছেন। তারা বলছেন, রুমি বয়োবৃদ্ধ, অসুস্থ, তার পক্ষে নির্বাচনী কার্যক্রম সম্ভব নয়। বিগত দিনে তিনি দলে সক্রিয় ছিলেন না, নেতাকর্মীদের পাশে ছিলেন না। প্রার্থী বদল না হলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। জানান, কয়েক দফা মাঠ জরিপ এবং সাংগঠনিক নেতাদের মতামতের ভিত্তিতে এবারে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এটিই চূড়ান্ত নয়। এই তালিকার কিছু পরিবর্তন হতে পারে। কোনো অবস্থাতে তৃণমূলের কোন দল মেনে নেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যেতে হবে। এজন্য যা যা করা দরকার দল তাই করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।